আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, রুশ ভূখণ্ডে ইউক্রেনের গোলাবর্ষণ। এদিকে তাইওয়ান ইস্যুতে কোনো ছাড় নয় ব্লিংকেনকে চীন। এবার ইসরায়েলের পদক্ষেপে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধে বিজয়, নাখালাকে শুভেচ্ছা, সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের। সর্বশেষ জানিয়ে দেব মণিপুর সহিংসতার ৪৮তম দিন, গুলিতে আহত সেনা জওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রুশ ভূখণ্ডে ইউক্রেনের গোলাবর্ষণ। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলের ভালুইকি শহরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে অন্তত ৭ জন বেসামরিক লোক আহত হয়েছে, এদের মধ্যে একজন শিশু আছে। অঞ্চলটির গভর্নর দাবি করেছে। আজ সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, হামলায় ৫তলা ভবন ও ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনে আগুন ধরেছে। এছাড়া বেলগরদের উত্তর কুস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারভোট বলেন, ২টি গ্রামে গোলাবর্ষণ চালিয়েছে ইউক্রেনের বাহিনী। তবে প্রাথমিক তথ্যানুসারে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রুশ এ গভর্নর। তবে আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকেও সব হামলার নিয়ে মুখ খুলেনি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুটির সংঘাত। এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। তাইওয়ান ইস্যুতে কোনো ছাড় নয় ব্লিংকেনকে চীন। চীনের শীর্ষ কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং ওয়াশিংটনের সম্পর্কের ঘাটতি জায়গাটা হচ্ছে তার দেশের সম্পর্কে ভুল ধারণা রয়েছে আমেরিকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি একথা জানান। গত ৫ বছর প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেইজিং সফর করছেন ব্লিংকেন। তার এই সফর এখন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে দুই দেশের সম্পর্ক চরম পর্যায়ে রয়েছে। সম্পর্ক ঠিক করতে পূর্ব নির্ধারিত সফরের অংশ হিসেবে রবিবার চীনে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার সকালে বেইজিংয়ের চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ান প্রসঙ্গে ওয়াং ইন ব্লিংকেনকে বলেছেন, তাইওয়ান নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই। বিভিন্ন সময় চীনের উপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের বাধার অভিযোগ এবং অভ্যন্তরীণ বিষয় না গলানোর আহ্বান জানিয়েছেন চীনের এই কূটনীতিক। দুই দেশের মধ্যে যে প্রতিযোগিতা চলছে তা যেন সংঘর্ষে না গড়ায়, এ বিষয়টিও মনে করিয়ে দেন ওয়াং ই। ব্লিংকেনের এই সফরটি ২০১৮ সালের অক্টোবরের পর প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন ব্লিংকেন। অস্ট্রিয়ার ভিয়েনায় গত মাসে ঊর্ধ্বতন চীনা ও মার্কিন কর্মকর্তারা মিলিত হলে সম্পর্কের বরফ গলা শুরু হয়। এবার ইসরায়েলের পদক্ষেপে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের অনুমতি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও এ পথে যাচ্ছে দেশটি। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় ৪,৫৬০টি বসতি অনুমোদনের পরিকল্পনা ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। আগামী সপ্তাহে এ কাউন্সিলের বৈঠক হবে। এর মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য রয়েছে ১,৩৩২টি বসতি। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোতরিস বলেছেন, আমরা এই ভূখণ্ডে ইসরায়েলের দখল বন্দোবস্ত করার পাশাপাশি নিয়ন্ত্রণ অব্যাহত রাখব। ফিলিস্তিনিরা পশ্চিম তীরে এবং গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের শান্তি আলোচনা ২০১৪ সাল থেকে স্থগিত রয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ইসরায়েলের পদক্ষেপ তারা গভীরভাবে উদ্বিগ্ন। বসতি সম্প্রসারণ বন্ধ মার্কিন চাপ থাকা সত্ত্বেও এমন পদক্ষেপকে শান্তির পথে বাধা হিসেবে দেখছে ওয়াশিংটন। উত্তেজনা এড়াতে ইসরায়েলকে সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তারা। গাজা যুদ্ধে বিজয়, নাখালাকে শুভেচ্ছা, সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং ফিলিস্তিনের প্রতি অতীতের মতোই ইরানের সমর্থন অব্যাহত থাকবে। আজ সোমবার তেহরানে ফিলিস্তিনির সংগ্রামী দল ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা ও তার সফর সঙ্গীদের সঙ্গে বৈঠকে একথা বলেছেন। তিনি আরো বলেছেন, পশ্চিম এশিয়া তথা গোটা অঞ্চলের
অনিরাপত্তা ও অস্থিতিশীলতার উৎস হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের মানবতা বিরোধী তৎপরতা বন্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এমনভাবে তৎপরতা চালাতে হবে যাতে এর প্রভাব দৃশ্যমান হয়। এ সময় তিনি গাজায় সাম্প্রতিক 5 দিনের যুদ্ধে বিজয়ের জন্য ইসলামী জিহাদ আন্দোলনের নেতাদেরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি অন্য সংগ্রামী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, এই যুদ্ধের বিজয়ের ক্ষেত্রে প্রতিরোধ সংগঠনগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও তৎপরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের বৈঠকে জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা বলেন, ফিলিস্তিনের সব সংগ্রামী সংগঠন এখন ইসরায়েলের মোকাবেলায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। শত্রুর মোকাবেলায় একসঙ্গে কাজ করতে সবাই প্রস্তুত। মণিপুর সহিংসতার ৪৮তম দিন গুলিতে আহত সেনা জওয়ান। গতকাল রোববার দিবাগত গভীর রাতে পশ্চিম ইম্ফলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আহত হন এক সেনা জওয়ান। আহত ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কামুক্ত। আজ সোমবার সেনা সূত্রে প্রকাশ, ১৮-১৯ জুন রাতে কান্ত সাবাল থেকে চিংবাং গ্রামের দিকে একদল জনতা গুলি চালায়, যাতে একজন জনতা আহত হয়। গোলযোগপূর্ণ এলাকায় সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ চলছে। গতকাল রোববারও আনফল উপত্যকার ফ্ল্যাগ মার্চ করেছে সেনাবাহিনী। অশান্ত মণিপুর প্রসঙ্গে আজ ছত্তিশগড়ে ডিএক্সআর রেডিও তেহরানের শ্রোতা আনন্দ মোহন বাইন এক প্রতিক্রিয়ায় বলেন, এই ঘটনাগুলো ঘটছে এবং আমাদের যারা কর্মকর্তা আছেন তারা যেন শুধু দূরে থেকে দাঁড়িয়ে না দেখেন। এটাকে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। এটা তো অনেকদিন হয়ে গেল। সাধারণ মানুষ যেভাবে হতাহত হচ্ছে, যেভাবে মারা যাচ্ছে, এভাবে রক্ত ঝরছে, তার প্রতিকার দরকার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে মেনে নিতে পারবে না। সেজন্য যারা কর্মকর্তা আছেন, সরকারি যে সমস্ত চ্যানেল আছে, সবার চেষ্টা করা উচিত যেন যে কোনোভাবে যত শীঘ্রই এটাকে নিয়ন্ত্রণ আনা। এটা খুবই দরকার।